আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ, পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করবে আসামি পক্ষ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15ই মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রীর। টাকা চুরির দায়ে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ সরকার, জানালেন অর্থমন্ত্রী। অভিযোগ অস্বীকার ফেডারেল রিজার্ভ সিস্টেমের। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলবদর কমান্ডার মীর কাশেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মীর কাশেমের আইনজীবী। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম শহর ইসলামী ছাত্র সংঘের সভাপতি মীর কাশেম আলী এই অঞ্চলের আলবদর প্রধান হিসেবে কাজ করেন। শহরের আন্দরকিল্লার ডালিম হোটেলে গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। মুক্তিযুদ্ধের সময় নৃশংসতার কারণে বাঙালি খান হিসেবে কুখ্যাতি পাওয়া কাশেম আলীর বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে মুক্তিযোদ্ধা জসিম সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আরও 8টি অভিযোগে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 2014 সালের নভেম্বরে ট্রাইব্যুনালের দেয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই জামায়াত নেতা। আপিলের রায়ে ফাঁসির সাজা বহাল রাখেন আপিল বিভাগ। 3টি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। আমি প্রত্যাশিত ফল পেয়েছি। এই মীর কাশেম আলী, তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। আপিলের রায়ের পর রিভিউ আবেদন এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন কাশেম আলী। আসামি পক্ষের আইনজীবী বলছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে রিভিউর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা। ভবিষ্যতের ইতিহাস এই রায় পর্যালোচনা করবে এবং তারা এটা বিচার বিবেচনার দায়িত্ব আমি ভবিষ্যতের ইতিহাসের কাছে রেখে দিলাম। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এদিকে আইনমন্ত্রী বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ না করলে দ্রুত রায় কার্যকরের উদ্যোগ নেওয়া হবে। তারা যদি রিভিউ পিটিশন দাখিল না করে তাহলে আমরা এই রায় কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করব। আর তারা যদি রিভিউ পিটিশন দাখিল করে তাহলে পরে রিভিউ পিটিশনের শুনানির শেষে যে রায় হয় সেই রায় অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2012 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হন এই জামায়াত নেতা। 2013 সালে 14টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। মামলায় রাষ্ট্রপক্ষে 24 জন এবং আসামি পক্ষে সাক্ষ্য দেন 3 জন। 2014 সালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন তার বিরুদ্ধে। আর বুধবার দেয়া হলো আপিলের রায়। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে চলছিল নানা আলোচনা সমালোচনা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আপিলে তার সর্বোচ্চ সাজা বহাল থাকায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো, আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার পরপরই শাহবাগে উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিল করেন তারা। মঞ্চের মুখপাত্র ইমরান সরকার এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এর আগে আলবদর নেতা মীর কাশেম আলীর রায় ঘোষণাকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে তারা চারদিক মুখর করে রাখেন। আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড বহালের খবর পাওয়ার পর উল্লাসে ফেটে পড়েন মঞ্চের কর্মীরা। পরে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি মোড় ঘুরে আবারও শাহবাগে এসে শেষ হয়। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এই কুখ্যাত রাজাকারের আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছি। নতুন করে কোনো ষড়যন্ত্র করবার
সুযোগ না দিয়ে অবিলম্বে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবার জোর দাবি জানাচ্ছি। এদিকে বিশিষ্টজনেরা বলেছেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। তারা মীর কাশেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান। মুক্তিযোদ্ধারা সেলুট জানাই, জাতি কলঙ্ক মুক্ত হলো, বাঙালি কলঙ্ক মুক্ত হলো, অনতি বিলম্বে এর রায় কার্যকরী করা হোক, এটা আমাদের মুক্তিযোদ্ধাদের দাবি। আমরা 24টা মামলায় প্রতিটাতে সফলতা পেয়েছি ট্রাইং কোর্টে, এখানে 4টি মামলা কার্যকর হয়ে গেছে। তারপরে এর থেকে পৃথিবীতে কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, তদন্ত সংস্থা, যে এরকম সফলতা আইসিসিতে আনতে পারছে। আমরা অত্যন্ত আনন্দিত, কারণ গত কয়েকদিনে এই রায় নিয়ে যে শঙ্কা সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে এবং আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করতে পারে। আইন শৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। মীর কাশেম আলীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রতিক্রিয়ায় বলেন, রায়ের বিষয়ে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলেছে তাই রায়ের উপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাশেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এরাই প্রত্যাশিত রায়, বাংলাদেশ আওয়ামী লীগের রায় সন্তুষ্ট প্রকাশ করেছে। তার ব্যবসায়িক যে সমস্ত কর্মকাণ্ড ছিল বা তার সম্পত্তি কিভাবে এসেছে, এটা তো অবশ্যই এটা দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এগুলো তো খতিয়ে দেখবেই। তবে আমরা আশা করি যে অহেতুক স্বাধীন বিচার ব্যবস্থাকে বিতর্ক করার জন্য বা বিতর্কিত করা হোক এরকম কোনো কথাবার্তা এগুলো না বলাই ভালো। বিচারাধীন বিষয় এবং বিচার বিভাগ নিয়ে মন্তব্যের বিষয়ে 15ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাদের বক্তব্যের বিষয়ে 14ই মার্চের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারাধীন বিষয়ে কথা না বলাই ভালো। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আদালতের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5ই মার্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় প্রকাশ করে মামলা থেকে প্রধান বিচারপতি এসকে সিনহাকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠন এবং আপিল পুনর্শুনানির দাবি তোলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর এমন বক্তব্যে আলোচনা সমালোচনা শুরু হয়। মঙ্গলবার সকালে আলবদর নেতা মীর কাশেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 9 সদস্যের বেঞ্চ দুই মন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে 15 মার্চ হাজির হওয়ার নির্দেশ দেন। এ সময় আদালত বলেন, এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন এবং সশরীরে তাদের 15ই মার্চে আদালতে হাজির হতে বলেছেন। এ বিষয়ে সচিবালয়ে আইনমন্ত্রী বলেন, বিচারাধীন বিষয়ে এমন মন্তব্য সমীচীন নয়। যখন আদালতে কোনো ব্যাপার তাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা সেটাকেই বলি সাবজুডিস। এই সব সাবজুডিস ম্যাটারে কারো কোনো বক্তব্য দেওয়াটা ঠিক না। এদিকে তাৎক্ষণিক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় আদালতের এ রুলের জবাব দেবেন তিনি। বক্তব্যটা ছিল আমার নিজস্ব বক্তব্য, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বিচার প্রার্থী মানুষ হিসেবে। আদালত আমাকে রুল নিষেধ জারি করেছেন, আমি ইনশাআল্লাহ তার আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আমি তার জবাব দেব। তবে আমি যেহেতু আজকে মালয়েশিয়া যাচ্ছি এফও এর একটা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য 15-16 তারিখ হয়তো দেশে ফিরবো, 16 কি 17 তারিখ আমি ইনশাআল্লাহ আদালতের কাছে একটা সময় চাইবো, স্বাভাবিক একটা সময় চাইবো, আমি জবাব দেব, অবশ্যই জবাব দেব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণে দৃঢ়তা হারাচ্ছে গাছ। সামান্য ঝড়েই ঘটছে দুর্ঘটনা। সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় দায়ী বলছেন পরিকল্পনাবিদরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখার আর কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী নারী সমাজের উদ্দেশ্যে আরো বলেন, অন্যের মুখাপেক্ষী হয়ে নয়, নারীদের নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে।
পৃথিবীতে সুন্দর আর কল্যাণকর যা কিছু সেখানে পুরুষের পাশাপাশি অবদান রয়েছে নারীরও। তাই নারীকে অবহেলা করলে সে সমাজ এগিয়ে যেতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নারীর অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে প্রতিবন্ধকতা ছিল, ধর্মীয় গোঁড়ামি ছিল, তারপরও সরকারের প্রচেষ্টা ছিল নারীর সমান অধিকার নিশ্চিত করার। আর এই কারণেই বাংলাদেশের নারীরা এগিয়ে চলেছে আপন মহিমায়। আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেয় না, বরং করুণা করে। আর করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজে নিজের মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে, নিজের কর্মের মধ্য দিয়ে, আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন একজন নারী। ইসলাম প্রতিষ্ঠার যুদ্ধে প্রথম শহীদও একজন নারী। তাই ধর্মের নামে নারীকে ঘরে বন্দী করে রাখাকে কুপমণ্ডুকতার সঙ্গে তুলনা করেন তিনি। ধর্মের নাম নিয়ে কখনো কাউকে পিছনে ঠেলে দেওয়া বা কুপমণ্ডুকতায় ফেলে দেওয়ার সেই সুযোগ নেই। ইসলাম ধর্মই নারীদেরকে সমাজে সুযোগ দিয়েছেন। স্বামীর সম্পদে যেমন তাদের অধিকার, পিতার সম্পদেও অধিকার, এই সম্পদের অধিকার একমাত্র ইসলাম ধর্মেই দেওয়া আছে, অন্য কোনো ধর্মে কিন্তু নাই। আপনারা সেটা দেখবেন। কাজে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমাদের ঘাবড়াবার কিছু নেই। শেখ হাসিনা বলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সংগ্রাম চলছে তা বাস্তবায়ন করতে পুরুষের সঙ্গে সমান অংশগ্রহণ প্রয়োজন নারীর। ইসলাম ধর্মের জন্য শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তিনি একজন মহিলা। সরকারের পক্ষ থেকে বিএনপিকে আন্তর্জাতিক নারী দিবস পালনের অনুমতি না দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকার ও পুলিশের ব্যর্থতার কারণে দেশে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব নারী দিবস যখন এটা হয়েছে, এই দিবসটাও বিএনপির মতো একটা বিশাল দল যারা তিনবার ক্ষমতায় থেকেছে সবচেয়ে বেশি, এবং এই দেশের জন্য কল্যাণ, উন্নয়ন, নারী থেকে আরম্ভ শিশু থেকে আরম্ভ করে সব কিছু করেছে, একটা প্রোগ্রাম করতে দিবে না? এটা সত্যি দুঃখজনক। কেন দেবে না? কেন পারমিশন? এটা তো আন্তর্জাতিক নারী দিবস। এই যে শিশু নির্যাতন, মহিলা নির্যাতন, মহিলাদের উপর অত্যাচার গ্রামে গঞ্জে তো অহরহ। আর কাদের দ্বারা হচ্ছে? এই সরকারি দলের লোক এবং সরকারি চাকরি যারা করে, বিশেষ করে বলতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিল আহমেদ আল জুবেইর। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশি শ্রমিকদের নিয়মিত করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ইসলামের নামে সন্ত্রাসবাদ দমনের বিষয় নিয়েও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা 6টার দিকে বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। My honor and my pleasure to be here in a brotherly Muslim country. ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশে আসতে পেরে আমি আনন্দ বোধ করছি। পেছনে ফিরে তাকানো নয়, ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে। দুই দেশের ঐতিহাসিক শক্তিশালী সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক অব্যাহত রাখতে দুই দেশ সব ক্ষেত্রে একসাথে কাজ করে যাবে। মঙ্গলবার রাত 9টায় 3 ঘন্টার সফর শেষে বাংলাদেশ ছেড়ে যান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 17,000 কোটি টাকার 16টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটেক। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের আওতায় 15 লাখ গ্রাহককে বিদ্যুৎ বিতরণ প্রকল্প। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা, যার পুরোটাই সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে। 2018 সালের মধ্যে শেষ হবে প্রকল্পের কাজ। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি ছিল 5.62%, যা গেল 41 মাসের মধ্যে সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাকড হওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ কারণে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো রকমের দোষ কিছু নেই। এটা ফেডারেল রিজার্ভই যারা এটা সেখানে হ্যান্ডেল করেন, তাদের কোনো গোলমাল হয়েছে। তারা যদিও অস্বীকার করেছেন যে তাদের কোনো দায়িত্ব নেই, এটা হতেই পারে না। ওখান থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে আমরা এরকম একটা হুকুম পেয়েছি, তোমরা এটা কনফার্ম করো। এবং তারা এটা বলেছে ইট ইজ ফলস। কিন্তু নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্টটা হয়েছে। এদের এরকম ভাবে স্ট্রংলি অপোজ করার কোনো অধিকার নেই। আমাদের কাছে যে তথ্য আছে তাতে অফকোর্স আমরা তো করবো কি, তার বিরুদ্ধে কেস করবো। তাদের কাছে টাকা রাখছি, তারা এটা রেসপন্সিবল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাকড হওয়ার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্যাংকটির মুখপাত্র। তবে এ বিষয়ে কোনো তদন্ত চলছে কিনা গণমাধ্যমে তার কিছুই জানাননি তিনি। হ্যাকিংয়ের কারণে যুক্তরাষ্ট্রের ব্যাংকে রাখা বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ চুরি গিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক অভিযোগ করলে ফেডারেল রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ একথা জানান। ফিলিপিন্সের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্লুমসবার্গ জানায় এই অর্থ চীনা হ্যাকাররা হাতিয়ে নিয়েছে। ব্যাংক চ্যানেলে ওই অর্থ ফিলিপিন্স হয়ে একাধিক হাত ঘুরে অন্য দেশে পাচার হয়ে যায় বলেও জানায় তারা। লোপাট হওয়া অর্থ উদ্ধারে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশের $2,800 কোটি রিজার্ভ রয়েছে। প্রবাসের সময় আরো থাকছে, নারী ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারত পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ভালো করার আশাবাদ জাহানারা সালমাদের। বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য 1/11 সরকারের মতো বর্তমান সরকারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এই কথা বলেন। আপনার মনোনীত পুলিশ অফিসার যে রিটায়ারমেন্টে চলে গেছে, তাকে দিয়ে তারেক রহমানের নাম দিয়েছে। এই মামলা তো আপনার মামলা, এটা তো আওয়ামী লীগের মামলা, এটা শেখ হাসিনার মামলা, এটা তো জনগণের মামলা না। যদি ন্যায় বিচার থাকতো তাহলে সবার আগে এই দেশে অনেক অপকর্মের কারণে আপনার বিচার হতো। সেই সেনা সমর্থিত সরকার এর যে স্বাভাবিক যে এক্সটেনশন, যে সম্প্রসারণ, সেটাই হচ্ছে আজকের সরকার। সরকার বাকশালী কায়দায় শহীদ জিয়ার পরিবার এবং জাতীয়তাবাদী শক্তিকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল প্রকার কার্যক্রম, পরিকল্পনা এবং কর্মসূচি তারা গ্রহণ করেছে। এবার প্রবাসের খবর। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে নিউ ইয়র্কে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আলোচনা সভায় স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ বশারত আলী, ফারুক আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী সহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। এছাড়া বক্তব্য রাখেন নিউ ইয়র্কের টাইম টেলিভিশনের সিইও আবু তাহের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে সৌদি আরবের মক্কা প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। বুধবার মক্কায় স্থানীয় একটি হোটেলে বিএনপি সরাইয়া মুজাহিদিন শাখার নেতাকর্মীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুষ্ঠু রাজনীতির স্বার্থে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল হক ভূঁইয়া, মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি আলহাজ খন্দকার এম এ হেলাল, নুরুল আফসার চৌধুরী, জহির আহমেদ, বেলাল উদ্দিন সহ আরো অনেকে। জীবন বাঁচায় যে গাছ, সেই গাছই এখন মৃত্যুর কারণ। রাজধানীতে সামান্য ঝড় বৃষ্টিতেই উপড়ে পড়ছে গাছ, যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। নগর পরিকল্পনাবিদরা বলছেন, মহানগরীতে নিয়ম না মেনে স্থাপনা নির্মাণের কারণেই গাছগুলো দৃঢ়তা হারিয়ে বিপজ্জনক হয়ে উঠছে। আর এজন্য নগর উন্নয়নে কর্মরত সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস।
কংক্রিটে ঘেরা গাছটি হঠাৎই উপড়ে পড়ল রিকশার ওপর, আর এতেই অকালে ঝরে গেল মেধাবী একটি প্রাণ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপা পড়ে মারা যান দেশের স্বনামধন্য চলচ্চিত্রকার, চিত্রশিল্পী ও লেখক খালিদ মাহমুদ মিঠু। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্রাঙ্গনে, কিন্তু এই মৃত্যুর দায় কার? প্রায় 2 কোটি মানুষের মেগাসিটিতে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। বড় বড় দালান কোঠার পাশাপাশি রয়েছে ফুটপাত ও ড্রেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, স্থাপনা নির্মাণের সময় গাছের দৃঢ়তা নিয়ে কেউই চিন্তা করে না, আর এ কারণেই দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। গাছকে যে আমরা শুধুমাত্র কেটে ফেলি তা কিন্তু না, গাছকে পড়ে যাওয়ার জন্য ক্ষেত্র তৈরি করি, গাছের গোড়া পাকা করে শক্ত করে দিই, গাছ যেন জল সিঞ্চিত হতে না পারে গাছের গোড়ায় সেই ব্যবস্থা করে ফেলি। কংক্রিট ঢালাই করতেছে, সে ওইখানে কংক্রিট ঢালাই করে ফেললো, শিকড়ের গ্রোথ হওয়ার কোনো সুযোগ থাকে না। শিকড়টাকে তো স্প্রেড, গাছ যদি বাড়তে থাকে তাহলে তার শিকড়ও বাড়তে হবে। এখানেও সিটি কর্পোরেশন, ওয়াসা ও রাজুকের মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন এই বিশেষজ্ঞরা। ঢাকা শহরে রোডস অ্যান্ড হাইওয়েজ ফ্লাইওভার বানাচ্ছে, রাজুক ফ্লাইওভার বানাচ্ছে, এলজিডি ফ্লাইওভার বানাচ্ছে, সিটি কর্পোরেশন ফ্লাইওভার বানাচ্ছে। কোনো না কোনো পোর্শন সব সময় খোরাখুরির মধ্যে থাকবে। কোনোদিন ঢাকা শহরকে পূর্ণাঙ্গ ঢাকা শহর হিসেবে পাওয়ার সম্ভাবনা নাই, বিকজ অফ দ্য স্ক্যাটার্ড অর্গানাইজেশন এবং কোঅর্ডিনেশন না থাকা। কোনো বিভাগ এই দায়িত্বগুলো প্রতিপালনে আদৌ দায়িত্ববান মনে করেন না। এটারও কারণ হলো সমন্বিতভাবে এই অভিভাবকত্ব কারো হাতে তুলে দেওয়া হয় নাই। প্রকৃতির ওপর করা মানুষের নানা অনাচারের প্রতিশোধ যেন প্রকৃতিই ফিরিয়ে দেয়। তাই এখনই সময় সচেতন হওয়ার, এমনটাই মনে করেন এই বিশিষ্টজনেরা। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের যে ভবনগুলো এখনো সংস্কার হয়নি, আগামী 3 মাসের মধ্যে সেগুলো সংস্কার করতে ভবন মালিকদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পাশাপাশি এই সময়ের মধ্যে পুরাতন ও জীর্ণ ভবনগুলোর অবকাঠামো উন্নয়নেরও নির্দেশ দেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন সাইদ খোকন। সকল প্রকার ভবন মালিকদেরকে আমরা নির্দেশ দিতে যাচ্ছি, যে সমস্ত ভবন অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে আগামী 3 মাসের মধ্যে প্লাস্টার করে, সেই ভবন চুনকাম করে, রং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ আমরা প্রদান করতে যাচ্ছি। যার যার ভবনের আঙিনাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা নির্দেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কর্পোরেশন সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। রাজধানীর কাফরুলে গৃহকর্মী নির্যাতনের পর হত্যার অভিযোগটি আমলে নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অভিযুক্ত যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। যে মেয়েটি মারা গিয়েছে তার বাবা একটি এজাহার করেছে, অভিযোগটি আমরা আমলে নিয়েছি এবং আমরা মূল মামলার সাথে অভিযোগটাকে একীভূত করে ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি। তদন্তকালে আমরা সাক্ষ্য প্রমাণ বিবেচনা করব যে মেয়েটি নিচ থেকে পড়ে গেল অথবা তাকে ফেলে দেওয়া হয়েছে, বা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা, বা মেয়েটিকে কি অবস্থায় ওখানে লাশটি পাওয়া গেল। পুরো তদন্ত করে এবং ডাক্তার রিপোর্ট পাওয়ার পরে যদি আমরা দেখি কারোর ফল্ট আছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক না কেন, তার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেটের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। জেলার 13টি উপজেলার মধ্যে 12টি উপজেলার সবকটি ইউনিয়নের নির্বাচন শেষ হবে 4 জুন। নির্বাচনের প্রথম দফায় সদর উপজেলার 8টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে 22 মার্চ। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন সংশ্লিষ্টরা। দেগেন সিংহের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইকরামুল কবির। প্রথম দফার নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা জোরে সোরে শুরু করেছেন প্রার্থীরা। 22 মার্চ সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা 3 মার্চ প্রতীক বরাদ্দ পাওয়ার পরই সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। প্রতীক যাই হোক না কেন, প্রার্থী দেখেই ভোট দিতে চান ভোটাররা। যে কাজ করতে পারবো, যে ভালো আমরা চাই, আমরা
আমরা যোগ্য মনে করে আমরা ভোট দিব। ভালো এবং সৎ মানুষ যদি আসে তাহলে তো ইউনিয়নবাসীর উপকার হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। বিএনপি প্রার্থীরা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, আর স্বতন্ত্র প্রার্থী মনে করেন তৃণমূলের নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতাই প্রধান। উন্নয়ন এবং এই ইউনিয়নকে শান্তির রাখতে মানুষজন নৌকা প্রতীকে ভোট দিবে। অবশ্যই আমি মনে করি দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিগত মানুষকেই বেশি প্রাধান্য দিবে। আইন শৃঙ্খলা শক্তভাবে দেওয়া, পুলিশের সাথে পুলিশকে শক্তভাবে দেওয়া, তাইলে আমার মনে হয় ভালোই হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী নির্বাচন কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা জানালেন আইন শৃঙ্খলা রক্ষায় নানা ব্যবস্থা নেওয়ার কথা। সিলেটের নির্বাচনে কোনো সমস্যা হবে না এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোটারদের একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অফিস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের সহায়তা, আমাদের পুলিশ বাহিনী থাকবে তাদের সহায়তা করার জন্য। 31 মার্চ কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট, 23 এপ্রিল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ, 7 মে গোলাপগঞ্জ, 28 মে বিয়ানীবাজার, বালাগঞ্জ, উসমানীনগর ও বিশ্বনাথ এবং 4 জুন দক্ষিণ সুরমা উপজেলার 84 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোর ভোটার সংখ্যা 15.5 লাখ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সফলতা উদযাপনের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো শি ফেস্ট 2016। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে নারীদের নিয়ে শি ফেস্টের আয়োজন করে বেঙ্গল গ্রুপ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন নারীকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি নারীদের বিভিন্ন পেশা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ নির্দেশনা দেওয়ার জন্য 14টি কাউন্সিলিং বুথ রাখা হয়। সবশেষে দেশবরেণ্য শিল্পীদের উপস্থিতিতে ফেস্টে আসা দর্শকরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শরণার্থী সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক কিছু মৌল নীতিমালা অনুসরণের বিষয়ে একমত হলেও এ ব্যাপারে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তবে শরণার্থীদের সহায়তার বিনিময়ে তুরস্ককে অর্থ সহায়তা ও তুর্কি নাগরিকদের সেনজেন অঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দিতে সম্মত হয়েছে ইইউ। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন তুরস্ক ও ইইউভুক্ত দেশগুলোর নেতারা। বৈঠকে গ্রিস থেকে ফেরত পাঠানো শরণার্থীদের গ্রহণ করতে সম্মত হয়েছে তুর্কি সরকার। বিনিময়ে তুরস্ককে ইইউর সদস্য করে নেওয়া ছাড়াও শরণার্থী সংকট মোকাবিলায় ইইউর কাছ থেকে অতিরিক্ত 330 কোটি মার্কিন ডলার সহায়তার দাবি জানানো হয়। সোমবার গ্রিসের লেসবস ও সামোস দ্বীপের উপকূল থেকে প্রায় 1000 শরণার্থীকে উদ্ধার করেছে ইতালীয় কোস্টগার্ড। একই দিন সামোস দ্বীপের কাছে একটি ডুবে যাওয়া নৌকা থেকে 13 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। বিশ্ব টি-20 খবর। ধর্মশালায় বুধবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায় নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও এশিয়া কাপে ধারাবাহিক পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা ফর্মে ফিরলে ভালো কিছু সম্ভব বলেও মনে করেন ম্যাশ। বাংলাদেশকে ফেভারিট মানলেও অঘটনের স্বপ্ন দেখছেন ডাচ অধিনায়ক পিটার বোরেন। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ধর্মশালা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নিরাপত্তা ইস্যু এতটা স্পর্শকাতর হয়ে পড়েছে যে বাংলাদেশের ক্রিকেটারদেরও ধর্মশালায় অনুশীলনের সময় কাঠ ঝুলিয়ে প্রবেশ করতে হয়েছে। নিরাপত্তার পর সবচেয়ে আলোচনায় এখানকার বৈচিত্র্যময় কন্ডিশন, কখনো গরম কখনো বা শীত, কিংবা আকাশে সূর্য থাকলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শিলাবৃষ্টির রসিকতা। আবহাওয়ার এমন ভিন্ন চরিত্রটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দিনে দেখছি যে বেশ গরম লাগছে, বাট সন্ধ্যার আগে আগে প্রচন্ড ঠান্ডা, যেটা বললে আমাদের 2টা ম্যাচও আসছে রাত্রে, যদিও আমরা ওইটা নিয়ে এখনই ভাবছি না। আমরা একটু রানিংও করেছি মাঠে, একটু ব্রিদিং একটু প্রবলেম হয়। সো এই জিনিসগুলো আসলে একটু সময় পেলে অবশ্যই ভালো হতো। কেমন হবে বাংলাদেশের একাদশ?
বাতাসে গুঞ্জন মুস্তাফিজ ফিট না হওয়ায় খেলতে পারবেন না। আবু হায়দার রনির জায়গায় দেখা যেতে পারে স্পিনার আরাফাত সানিকে। অর্থাৎ 3 পেসার, 1 বিশেষজ্ঞ স্পিনার ও 7 জন ব্যাটসম্যান হাতুরু সিংয়ের ওরা 11 জন। তবে প্রস্তুতি মঞ্চে সাকিব ও মুশফিক নেটে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন, কারণ তাদের রানে ফেরাটা বড্ড জরুরি। আর তারা ফর্মে ফিরলে তো ডাচ দুর্গ চূর্ণ করবে টাইগাররা নিমিষেই। ওরা যদি ওদের বেস্ট ফর্মে থাকে আমাদের টিম আনপ্লেয়েবল টিম হয়ে যাবে। সো বাট এটাই নিয়ম, খেলার নিয়ম আমি জানি, এবং আমার বিশ্বাস যে ওরা রাইট টাইমে যেটা দরকার সেটা করতে পারবে। আমি এত চিন্তিত না আসলে। অন্যদিকে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস 2012 সালে বাংলাদেশকে এই ফরম্যাটে একবার হারিয়েছিল। সেই স্মৃতি তাদের মধুর প্রেরণা। তাদের টি-20 ফেরিওয়ালা 10 ডেস্কাটে দলে নেই, তারপরেও অদম্য বাংলাদেশকে ফেভারিট মেনে দিবা স্বপ্নে বিভোর ডাচরা। আমাদের গ্রুপে বাংলাদেশই ফেভারিট। তারা দুর্দান্ত দল। ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও তাসকিন, আলামিন, সাকিবরা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। তবে আমরাও আত্মবিশ্বাসী, বাংলাদেশকে আটকানোর ক্ষমতা আমাদের আছে। এ পর্যন্ত দু দলের দুবারের সাক্ষাতে সমান 1টি করে জয়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যে অবস্থান, তাতে করে বাছাই পর্বের 3 ম্যাচ মূল পর্বের আগে বাড়তি পাওনা বলা যেতেই পারে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগারদের শুরুটা করতে হবে ফেভারিটদের মতো, নইলে পচা শামুকে পা কাটলে কিন্তু সুপার 10-এ খেলার বাসনাটা ফিকে হয়ে যাবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। নারী ওয়ার্ল্ড টি-20তে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দর অধিনায়ক জাহানারা আলম ভালো খেলার কথা জানান। আগামী 15 মার্চ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। এবারই প্রথমবারের মতো বাছাই পর্ব পেরিয়ে আইসিসি নারী ওয়ার্ল্ড টি-20-র মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গেল 1 মাস কোচ চাম্পিকা গামাগের অধীনে নিবিড় অনুশীলন করেছে পুরো দল, তাই মূল পর্বে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী জাহানারা সালমারা। এর আগে গেল নারী ওয়ার্ল্ড টি-20তে স্বাগতিক হিসেবে সরাসরি অংশ নিয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের গ্রুপে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল থাকলেও ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় এগোতে চায় জাহানারা আলমের দল। বেস্ট ফ্যাসিলিটিস আমরা পেয়েছি এবং প্রুভ করার অপেক্ষা। জয়ের জন্যই প্রত্যেকটা ম্যাচেই আমরা খেলতে নামবো, আর পাকিস্তানকে আমরা এগিয়ে রাখছি। এবং ফার্স্ট ম্যাচ যেহেতু ইন্ডিয়ার সাথে, ম্যাচ বাই ম্যাচ আমরা প্ল্যানিং করব, ম্যাচ বাই ম্যাচ আমরা খেলবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আলবদর নেতা মীর কাশেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল। রাষ্ট্রপক্ষে সন্তোষ প্রকাশ, পূর্ণাঙ্গ রায় দেখে রিভিউ করবে আসামি পক্ষ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত। খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ধর্মের নামে নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখার সুযোগ নেই। ইসলাম ধর্মই সমুন্নত রেখেছে নারীর মর্যাদা, মন্তব্য প্রধানমন্ত্রী। টাকা চুরির দায়ে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ সরকার, জানালেন অর্থমন্ত্রী। অভিযোগ অস্বীকার ফেডারেল রিজার্ভ সিস্টেমের। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার শুরু হচ্ছে টাইগারদের ওয়ার্ল্ড টি-20 মিশন। কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও অভিজ্ঞদের জ্বলে ওঠার অপেক্ষায় মাশরাফি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।